KTV Originals। বদলে যাওয়া সময়, বদলে যাওয়া চরিত্র নিয়ে এবারের পুজোতে দর্শকদের সামনে আসছেন অঙ্কুশ হাজরা। রক্তবীজ 2 এর টেজারে অঙ্কুশের ঝলক দর্শকদের চমকে দিয়েছে। পুজোতে পর্দায় মুনির হয়ে ধরা দেবেন অঙ্কুশ। নতুন চরিত্রের অভিজ্ঞতা থেকে পুজোর প্ল্যানিং নিয়ে আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যকে কি বললেন অভিনেতা, চলুন দেখে নিই। যেটা শুনে না রাতে ঘুম হবে না, খালি মনে হবে কখন ফ্লোরে যাবো, এটা শ্যুট করবো, উফ কবে যাবো, এটা কবে পোর্ট্রে করবো এই ক্যারেক্টারটা। বেশি এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমি ঠকেছি সত্যি কথা বলতে। সেইখান থেকে ওই ক্লাইম্যাক্সের পার্ট, সেখান থেকে মনির আলমের জন্ম হওয়া, সেখান থেকে রক্তবীজ 2 এর মতো একটা ছবির পার্ট হবে, ইটস ডেস্টিনি। কারোর কাছে যেটা সন্ত্রাস, কারোর কাছে যেটা সংগ্রাম। অঙ্কুশদার প্রতিবাদের ভাষা কি? আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। বদলে যাওয়ার সময়ের এক বদলে যাওয়া চরিত্র নিয়ে অঙ্কুশ হাজরা এবারে পুজোয় পর্দায় আসছেন মনির আলম হয়ে। অঙ্কুশদা, আগে জানি কেমন আছো তুমি? খুব ভালো, থ্যাংক ইউ। ভালো আছো? আমিও খুব ভালো আছি। মনির আলম এরকম চরিত্রে দর্শকরা বোধহয় তোমাকে দেখেননি। না, দেখি, সত্যিই দেখিনি। ওই জন্য আমি খুব এক্সাইটেড এই ক্যারেক্টারটা নিয়ে। এই ধরনের চরিত্র আমি আগে করিনি, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে শেডসগুলো এই ক্যারেক্টারটার মধ্যে আছে না, এই শেডসগুলো আমরা সবসময় বলি যে এই ক্যারেক্টারে অনেক শেডস, এই ওই, সেই শেডস আলাদা, এই শেডস আলাদা। আমি এরকম ইন্টেন্স ক্যারেক্টার, দ্যাট টু অ্যান অ্যান্টাগনিস্ট, কোনদিন করিনি। যখন প্রথম তোমার কাছে অফারটা এসেছিল, মানে কি ক্লিক করেছিল অঙ্কুশদা? সব থেকে বড় যেটা আমার যেটা ক্লিক করেছিল সেটা হচ্ছে যে আমার মনে হয় যে এই ধরনের ক্যারেক্টার আমি অনেক বছর ধরে করতে চেয়েছিলাম, যার এমন একটা ক্যারেক্টার যেটা মানুষকে একটু ভাবাবে, ওর প্রিন্সিপাল যেগুলো আছে সেটা নিয়ে মানুষকে ভাবাবে। অ্যান্টাগনিস্ট তো বলতে অ্যান্টাগনিস্ট লাগে, কিন্তু কোনো মানুষ যখন কি কারণে একটা পথ বেছে নেয় নিজের এজেন্ডাটা রাখার জন্যে, কিছুটা বার্তা দেওয়ার জন্যে, সেটা সমাজকে হোক, যাকেই হোক, সে কেন করে, কি কারণে করে, তার প্রসেস কি, সেটা নিয়ে কিন্তু অনেক মানুষকে ভাবাবে। এটা অবশ্যই এটা কোনো এই গব্বর সিংয়ের মতো কোনো ক্যারেক্টার নয়, বা আমি বলবো অ্যানিমালের ববি দেওলের মতো ক্যারেক্টার নয়, ব্রুটাল, ডিসঅনেস্ট, যার কোনো নীতি নেই, প্রিন্সিপাল নেই, সেরকম নয়। মনির আলম যে কি জিনিস সেটা সিনেমাটা দেখলে বোঝা যাবে, আমি তাই জন্যই ক্যারেক্টারটা করেছি। মনির আলম হতে গিয়ে তোমাকে কি কি করতে হলো? তো সেরকম প্রিপারেশন কিছু নয়। আমি শিবুদার থেকে একদিন আমরা একটা লম্বা একটা ডিসকাশনে শিবুদার বাড়িতেই বসে আমরা এই ক্যারেক্টারটা নিয়ে প্রচুর ডিসকাস করেছি, এবং দুজনে মিলে মনির আলম থেকে আমরা কি বের করতে পারি, মনির আলমকে আমরা কিভাবে দেখতে চাইছি, মনির আলম অ্যাকচুয়ালি কি, তার আগে তার পেছনে কি এমন ঘটনা আছে যেখানে যার জন্য তাকে মনির আলম বানায়, সেই জিনিসগুলো নিয়ে ডিসকাশন। এবং তারপর আমাদের একটা হয় না, একটা নিজে তারপর একটা রিয়েলাইজেশন করতে, তাহলে আমি এইভাবে প্লে করবো ক্যারেক্টারটা, এইগুলো থাকবে ক্যারেক্টারটার মধ্যে, এইগুলো থাকবে না, তো সেই অর্থে। অঙ্কুশদা, মানে এরকম একটা চরিত্র নিশ্চয়ই তুমি একটা ঝুঁকি তো ছিলই, সমালোচনার ভয় পাচ্ছ? না, এই জিনিসটা কি বলি বলো তো, এখন রিলিজ করার পর বোঝা যাবে অডিয়েন্স কীরকম নিল। কিন্তু মানুষ এইটুকু বুঝবে যে সবার মধ্যেই না কিছু শতাংশ মনির আলম আছে। এখন আমি এই কথাটা বললে অনেকে নেগেটিভ ভাবে নিতে পারে যে আমরা কি সন্ত্রাসবাদী নাকি, না, ইটস নট আই ডিডন্ট মিন দ্যাট, আমি সেটা মিন করছি না। ছবিটা দেখলে বুঝতে পারবে যে কোথাও না কোথাও সবার মধ্যেই একটা মনির আলম লুকিয়ে আছে, মানে প্রতিবাদের ভাষা যেভাবেই নাও সেটা। কারণ একটা সুন্দর সংলাপ যেটা আছে যে কারোর কাছে যেটা সন্ত্রাস, কারোর কাছে যেটা সংগ্রাম। তো তাই জন্যই বলছি, ছবিটা দেখলে বুঝতে পারবে যে মনির আলম মানুষটা কি, মনির আলম কেন, মনির আলমের উদ্দেশ্য কি। অঙ্কুশদার প্রতিবাদের ভাষা কি? দেখো, আমাদের প্রতিবাদের ভাষা বলতে তো আমরা যেটা অভিনেতা হয়ে আমরা সিনেমার মাধ্যমে দেখাতে পারি, আমরা অভিনেতা হয়ে সেই সুযোগটা পাই যে যখন আমরা কোনো সাবজেক্ট এরকম বাঁচিছি যেখানে 4টে মানুষকে অ্যাওয়্যার করবে, জাগিয়ে তুলবে, সেইগুলো তো আমাদের একটা করার স্কোপ থাকে। অনেকটা সময় দেরি হয়ে গেল কি এরকম একটা চরিত্র পেতে?
না না সব কিছুই থাকে, আমি আফসোস ওরকম কিছু লাগে না, সব কিছুর একটা সময় থাকে, সবই এখানে লেখা। আমি যতই ছটপট করি, যখন যেটা হওয়ার সেটা হবে, এটা আমি বিলিভ করি। তার নয় না, আমি কেন ডেস্টিনিতে আমি এই জন্য বিলিভ করি, কারণ এটাও একটা ডেস্টিনি। এটা যে এইভাবে হবে মনির আলম চৌধুরী, কারণ এটা রক্তবীজে একটা আইটেম নাম্বারের জন্য ফোন করেছিল আমাকে শিবুদা। হ্যাঁ, জাস্ট গোবিন্দ দাঁত মাজে না, এটা আইটেম, একটা ছেলে আইটেম নাম্বার, ভাবতে যে কোনোদিন হয়নি, চল কর এটা। আচ্ছা করতো, হ্যাঁ ঠিক আছে করে দেবো তোমার জন্য, না করার কি আছে, ঠিক আছে চলো করি। সেইখান থেকে ওই ক্লাইম্যাক্সের পার্ট, সেখান থেকে মনির আলমের জন্ম হওয়া, সেখান থেকে রক্তবীজ 2 এর মতো একটা ছবির পার্ট হবে, ইটস ডেস্টিনি। তাহলে কর্ম না ভাগ্য, কিসে বিশ্বাসী অঙ্কুশ হাজরা? দুটোই দেখো, কর্ম করতে থাকো, ভাগ্যের কথা না ভেবে আমি এটা বিলিভ করি, কারণ যদি তুমি কর্ম করতেই থাকো তো কোথাও না কোথাও ভাগ্য সাথ দেওয়ার একটা চান্স থাকে। ইউজ করা, তোমাকে ব্যবহার করা, সেটা সেইভাবে হয়নি মনে হয় না? না দেখো, আমি এটাকে করে কমপ্লেন করতে পারি না, বিকজ আমি কি বলবো না, আমার তো ভালো, আমার কোন বিশাল ইন্টেন্স ক্যারেক্টারটা থেকে আমার নাম হয়েছে, আমার একদম হ্যাপি গো লাকি ক্যারেক্টারগুলো থেকে আমার নাম হয়েছে, আমাকে মানুষ ভালোই বেসেছে আমার খুব ক্যাজুয়াল ক্যারেক্টার্সগুলো দেখে, যেখানে আমি কমেডি করছি, মজা করছি, ডান্স করছি, রোম্যান্স করছি। অবভিয়াসলি সবাই চায় যে আমাকে বলুক ইজ আ ভার্সেটাইল অ্যাক্টর, ও একঘেয়েমি করে না, তার জন্য অনেক রকম চেষ্টা করেছি। উল্টে আমার মনে নেই যে আমি কোন এমন ইন্টেন্স ক্যারেক্টারটা করেছি যেটা এমন ব্লকবাস্টার হয়েছে, যেটা আমাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে। না, উল্টে বেশি এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমি ঠকেছি, সত্যি কথা বলতে। আবার যখন খুব লাইট ক্যারেক্টার অত না ভেবে করতে গেছি, সেটা উল্টে ওয়ার্ক করে গেছে। সো আমার মনে হয় সেই রকম আমি কোনো আফসোস রাখি না। কেন এত কম কাজ করছো আজকাল? এখন সবাই কম কাজ করছে, বিশ্বাস করো। এখন যারা আমরা একচেটিয়া বছরে 3-4টে করে ছবি করতাম, অ্যাজ অ্যান অ্যাক্টর বলো বা প্রডিউসার, তো আমি নতুন ওইদিকে আমি যাচ্ছি না। অ্যাজ অ্যান অ্যাক্টর অনেক এরকম অ্যাক্টার্স আছে, আমার থেকে সিনিয়র হতে পারে, আমার থেকে জুনিয়র হতে পারে, এরকম অনেক অ্যাক্টার্স আছে যারা সবাই এখন কম কাজ করছে বিকজ অফ দ্য কন্টেন্ট। এখন ওই যা খুশি একটা হ্যাঁ বলে দিলাম, শুরু করে দিলাম। এখন লোকে এত চুজি হয়ে গেছে, আমাদের সবসময় মনে হয় যে এমন কোনো রোল বা এমন কোনো ক্যারেক্টার বা এমন কোনো গল্প যেটা শুনে না রাতে ঘুম হবে না, খালি মনে হবে কখন ফ্লোরে যাবো, এটা শ্যুট করবো, ওহ কবে যাবো, এটা কবে পোর্ট্রে করবো এই ক্যারেক্টারটা। এটা না পেলে না শুটিং শুরু করতে ইচ্ছা করে না, কারণ আর ওই করতে হয় বলে করছি, কিক পাই না। সেইগুলো কিন্তু আমি খুব প্যাশনেটলি ভেবে করেছিলাম, কিন্তু কোথাও না মানে আমার মনে হয়েছিল যে ইন্ডাস্ট্রিতে অনেক রকম লোক হয়, প্যাশনেট প্রযোজক, প্যাশনেট পরিচালক খুব কম আছে। আমার সেটা মনে হয়েছে যে আমি কিছু এমন প্রযোজকদের পাল্লায় পড়েছিলাম যে আমার খালি মনে হয়েছিল যে অ্যাকচুয়ালি সিনেমাটা আমি খুব মন দিয়ে যখন করা শুরু করেছি, একটা টাইমের পর দেখছি যে ওদের কাছে ওই ক্যাপাসিটিটা নেই ওই পর্যায়ে নিয়ে গিয়ে ছবিটাকে রিলিজ করা বা মানুষের কাছে পৌঁছে দেবো। আচ্ছা চলো ছেড়ে দিলাম, আমি সবসময় এটা হয় না যে সবারই আর্থিক যে স্ট্রেংথ, সেটা এত ফিনান্সিয়াল স্ট্রেংথটা এতটাই থাকবে যে ওরা 300টা হলে রিলিজ করবে, বিশাল প্রমোট করবে, আমি সেটার মধ্যে কিন্তু যাচ্ছি না। কিন্তু প্যাশনেটলি সিনেমাটুকু বানাবো, তারপর যা হবে দেখা যাবে। আমাদের কি কম বাজেটের সিনেমা যেগুলো প্রমোট হয়নি সেগুলো কি চলেনি হলে? অনেক উদাহরণ আছে যেগুলো চলেছে, অনেক উদাহরণ আছে যেগুলো চলেছে। তো সেই কারণেই না মানে আমার মনে হয় কিন্তু ফিল্মটা তো প্যাশনেটলি বানাতে হবে। সব থেকে বড় উদাহরণ শিবুদা, সব থেকে বড় উদাহরণ। যখন শিবুদার প্রথম জার্নি স্টার্ট করে ইন্ডিভিজুয়াল, অ্যাজ আ ইন্ডিভিজুয়াল প্রডিউসার, ইন্ডিভিজুয়াল ডিরেক্টর হিসেবে, শিবুদা সেই ছবিগুলোর বাজেট অতটা থাকতো না, প্রমোট ওইভাবে করতে পারতো না, কিন্তু যখনই হলে সেই ছবিগুলো আসতো, আস্তে আস্তে মানুষের ওয়ার্ড অফ মাউথ ছড়াতে ছবিগুলো ব্লকবাস্টার হয়েছে। শিবুদা সব থেকে বড় এক্সাম্পল। কিন্তু যদি আমি ফিল্মটাই প্যাশনেটলি না বানানোর আমার ইচ্ছা থাকে, আমি সেই সব সিনেমাগুলোর পাল্লায় পড়ে গেছিলাম। মানে তোমারও কমপ্লেন আছে ইন্ডাস্ট্রি? আছে আছে আছে, নেই তা নয়। এবং সেইগুলো না খুবই উড়ে এসে জুড়ে বসা প্রডিউসার টাইপের আর কি, উড়ে আসে জুড়ে বসা মেকার্স, ওদের ইন্ডাস্ট্রিতে দরকার নেই। প্রযোজক হিসেবে নিজেকে কত নাম্বার দেবে তুমি আউট অফ 10? এখন নাম্বার দেওয়ার জায়গাতেই আসেনি, মানে নাম্বারস দেওয়ার জায়গাতেই আসেনি এখন অনেক দূরে নাম্বারস দেওয়ার জায়গায়। বাট চেষ্টাটার ওই ইচ্ছেটা তো আছে, না হলে প্রথম ছবিটাই এত বড় করে করতাম না। তো সেই চেষ্টাটা আছে, নারী চরিত্র বেজায় জটিলর জন্য জান লড়িয়ে দেবো, তারপর দেখা যাক। নাম্বারস দেওয়ার জায়গায় এখনো আসেনি। প্রচারের পন্থা এখন বদলেছে, তুমি নিজেও দেখতে পাচ্ছ, যেভাবে বাইরে গিয়ে দর্শকদের কাছে পৌঁছে যাচ্ছ, যেখানে আগে হলও ছিল না, এখন হয়তো হল এসছে। এটাকে তুমি কিভাবে দেখছো? এখন হ্যাঁ, এটা ঠিক যে সবাই এখন, আমরাও মার্কেটিং যতটা সম্ভব চেষ্টা করি যে মানুষের কাছে কি করে পৌঁছে যায় ছবিটা। কিন্তু দেখো, আমরা যতই যা করি, ছবি ট্রেলার কথা বলে, ছবি 20 তারিখের মধ্যে, আমি এটা আগেও বলেছি একটা ইন্টারভিউতে, যে ছবি 20 তারিখের মধ্যে সব ট্রেলার বেরিয়ে যাবে। 22 তারিখের মধ্যে লোকে ডিসাইড করে নেবে তাদের র্যাঙ্ক, 1 নম্বর কোনটা যাবো, 2 নম্বর কোনটা যাবো, কোনটা যাবোই না। তারপর আমরা যে যতই ছটপট করি কোনো লাভ নেই। ওই ছটপটের মানে নিজেদের মাইন্ডসেটটাকে রিল্যাক্স করার জন্য, যে
সব করলাম তো, কোনো খামতি রাখেনি তো। 22 তারিখ থেকে লোকে ডিসাইড কোন ছবি যাবে, কোন ছবি যাবে না, কোন ছবি 1 নম্বরে, কোন ছবি। বাকি আমাদের ছটফটানিটা হচ্ছে নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য, যাতে রাতে শান্তিতে ঘুমটা হয়। যাক, কোনো খামতি রাখিনি, এবার যা হবে ভগবানের নামে। কাজের ছটপটানি তোমার মধ্যে কতটা কাজ করে? প্রচণ্ডভাবে, কারণ আমার অলওয়েজ বিলিভ করি যে যে সিনেমাটা বানিয়েছি সেটা মন দিয়ে বানিয়ে এবং কতটা বেশি লোকের কাছে পৌঁছে দিতে পারি, মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তো সেই একটা তো অবশ্যই সেটা তো কাজ করেই সবসময়। পুজোয় মনির আলম আসছেন, মানে অঙ্কুশ হাজরা আসছেন একেবারে অন্য এক রূপে, দর্শকদের কি বলবেন? দর্শকদের একটাই রিকোয়েস্ট করবো যে আমাকে তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো, এটা একটা একদম ভিন্ন ধরনের চরিত্রে আমি প্লে করছি। টিজার, ট্রেলার, প্রি টিজার খুব ভালোবাসা পেয়েছি অ্যাজ মনির আলম, বাট সিনেমাটাই আসল, সিনেমাটা দেখতে যাওয়াটা আসল, এবং সেই পুরো সিনেমাটা দেখে তোমরা মনির আলমকে কেমন লাগলো সেই ফিডব্যাকটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। তো প্লিজ তোমরা রক্তবীজ 2 যেও 26 সেপ্টেম্বর তোমাদের কাছে সিনেমা।